Bismillahirrahmanirrahim. Welcome everybody to today's class, and the topic is writing a research protocol. আমাদের রিসার্চ মেথোডোলজি সেকশনের 14তম ক্লাস, রাইটিং এ রিসার্চ প্রোটোকল। Thesis or research protocol. For conducting any research, it is necessary to develop a written plan or protocol to guide the research properly. Literally, protocol is an agreement between the researcher and the research granting authority. A thesis or research protocol is an application for granting thesis or research from an authorized body. তার মানে হচ্ছে আমাদের শেষের সংজ্ঞাটা মনে রাখতে হবে যে thesis or research protocol is an application for granting thesis or research from an authorized body. অর্থাৎ আমরা যদি কোনো থিসিস করি অথবা কোনো রিসার্চ করি, তাহলে সেটা কোনো একটা অথরাইজড বডির কাছ থেকে পারমিশন নিতে হয়। সেই পারমিশনের জন্য যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে প্রোটোকল। যদি থিসিসের হয় তাহলে থিসিস প্রোটোকল, যদি থিসিস ছাড়া অন্য কোনো রিসার্চের হয় তাহলে সেটা হলো রিসার্চ প্রোটোকল। কমনলি ইউজড কম্পোনেন্টস অফ রিসার্চ প্রোটোকল। রিসার্চ প্রোটোকল বিভিন্ন ভাবে লেখা যায়, বিভিন্ন সংস্থা বিভিন্ন ভাবে প্রেফার করে, বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন ভাবে প্রেফার করে। তবে জেনারেলি একটা রিসার্চ প্রোটোকলের মধ্যে এই জিনিসগুলো থাকতে হয়। সেটা হচ্ছে টাইটেল থাকবে, রিসার্চের টাইটেল থাকবে, সামারি থাকবে 200 থেকে 300 ওয়ার্ড, কোন কোন ক্ষেত্রে সেটা 500 ওয়ার্ড হতে পারে। প্রবলেম স্টেটমেন্ট বা ইন্ট্রোডাকশন থাকবে, রেশনাল থাকবে, ইমপ্লিকেশনস অর বেনিফিট অফ দ্য স্টাডি উল্লেখ থাকবে, কিছু লিটারেচার রিভিউ থাকবে, অর্থাৎ আগে অন্যরা কি স্টাডি করেছে সেটা থাকবে, রিসার্চ কোশ্চেন অর হাইপোথিসিস থাকবে। অবজেক্টিভ দুই ভাগে ভাগ করে আমরা লিখি, একটা হচ্ছে জেনারেল অবজেক্টিভ আর একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। এবং স্পেসিফিক অবজেক্টিভ অনুসারে একটা লিস্ট অফ ভেরিয়েবলস করতে হবে, সেটা থাকবে লিস্ট অফ ভেরিয়েবলস আন্ডার স্টাডি। মেথোডোলজি থাকবে, মেথোডোলজির মধ্যে স্টাডি ডিজাইন, আমার স্টাডিটা কোন ডিজাইনের মধ্যে পড়ে, স্টাডি প্লেস, কোথায় স্টাডিটা করা হবে, স্টাডি পিরিয়ড, স্টাডি পপুলেশন, তারপরে ক্যালকুলেশন অফ স্যাম্পল সাইজ, স্যাম্পলিং টেকনিক, ডাটা কালেকশন টুলস, methods of data collection, data analysis plan, quality assurance plan, ethical consideration. তাহলে মেথোডোলজির মধ্যে এই পয়েন্টগুলো উল্লেখ থাকবে। আপনাদের সবার আইডেন্টিটি কার্ড এসেছে ওপেন ইউনিভার্সিটি থেকে, এটা আমি কালেক্ট করলে আপনাদের এসে নিয়ে যেতে হবে। সবার আইডেন্টিটি কার্ড ঢাকা থেকে এসেছে আজকে, রিজিওনাল সেন্টারে এসেছে। এরপরে রিসার্চ প্রোটোকলে একটা ওয়ার্ক প্ল্যান বা ফ্লো চার্ট অফ অ্যাক্টিভিটিস থাকে। আমি কখন কি কাজ করব সেটা ধারাবাহিকভাবে সংক্ষেপে লেখা থাকে। ফাইন্যান্সিয়াল এস্টিমেট বা বাজেট থাকে, যে কোনো থিসিস বা রিসার্চ করতে গেলে একটা খরচের বিষয় আছে, তো সেটাকে বাজেট বা ফাইন্যান্সিয়াল এস্টিমেট আকারে প্রোটোকলে শো করতে হয়। এবং আমরা প্রোটোকল লেখার ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে যে উদ্ধৃতি নেই, সেই উদ্ধৃতিগুলো টেক্সটের ভিতরে সাইটেশন হিসেবে লিখতে হয় এবং লাস্টে লিস্ট করতে হয়, সেই লিস্টের নাম হচ্ছে রেফারেন্স। অর্থাৎ প্রোটোকলের মধ্যে সাইটেশন এবং রেফারেন্সও থাকবে। এখন আমরা প্রত্যেকটা বিষয় দেখি, যে প্রথম হচ্ছে টাইটেল অফ এ রিসার্চ।
A title should be clear, concise, and unambiguous. It should reflect the content of the research. It should not contain the conclusion. অর্থাৎ রিসার্চের রেজাল্ট কি হবে সেটা আগেই সেইভাবে টাইটেল লেখা যাবে না। অনেক সময় আমরা টাইটেলে শুরুতে এ স্টাডি অফ বা এ স্টাডি অন এগুলো কথা লিখি, সেটা অ্যাভয়েড করাই বেটার। ডু নট ইউজ এনি অ্যাব্রিভিয়েশন ইন দ্য টাইটেল আনলেস দে আর ওয়াইডলি আন্ডারস্টুড বাই দ্য টার্গেট রিডার্স। কোনো একদম কমন অ্যাব্রিভিয়েশন থাকলে ইউজ করা যাবে যেটা সবাই জানে, যেমন ডব্লিউএইচও, এরকম অ্যাব্রিভিয়েশন ইউজ করা যাবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে ডব্লিউএইচও লেখা যাবে, কিন্তু আনকমন কোনো অ্যাব্রিভিয়েশন টাইটেলে লেখা যাবে না। Title should not be too short or too long, ambiguous, poor syntax or jargon. A good title should not consist of more than 10 to 12 words. তাহলে 10-12টার বেশি শব্দ থাকবে না একটা একটা রিসার্চ টাইটেলে। 10-12টার বেশি শব্দ থাকবে না, এবং আমরা চেষ্টা করবো এটা যাতে খুব বেশি ছোট না হয়, আবার খুব বেশি বড়ও না হয়। 10 থেকে 12টা, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো কোনো সময় 20টা পর্যন্ত ওয়ার্ডও কনসিডার করা হয়। এটা ডিপেন্ড করবে আমি কি টপিকস এর উপরে লিখছি। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট অফ রিসার্চ প্রবলেম। তার মানে হচ্ছে আমরা যে প্রবলেম বা যে টপিক নিয়ে রিসার্চ করব সেইটার বিষয়ে কিছু লিখতে হয়। এটা সাধারণত কি কি জিনিস আমরা লিখি: আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, prioritizing the problem, analyzing the problem, and justifying the problem in response to research question. That is, what is the problem and why it should be studied. কেন এই টপিকটা বা এই বিষয়ে আমি স্টাডি করব সেটা এই প্রবলেম স্টেটমেন্টে আমরা বিস্তারিত লিখি। The statement of the problem should include a summary of information containing magnitude of the problem, when problem occurred, which geographical area are affected more, which population groups are affected more, what are the probable reasons for the problem, has any attempt been taken in the past to solve the problem, and if yes, what results were obtained, what aspects of the problem has not been studied in the past, and the reasons for selecting problem of research. প্রবলেম স্টেটমেন্ট লেখার সময় আমরা কিছু জিনিস অ্যাভয়েড করব, যেমন অ্যাভয়েড ওভার স্টেটমেন্ট অর ইমোশনাল অ্যাপিল। কোনো ইমোশনাল কথাবার্তা লেখা যাবে না। অ্যাভয়েড প্রোভাইডিং ব্যাকডেটেড ইনফরমেশন, অনেক আগের তথ্য দেওয়া যাবে না, সবসময় লেটেস্ট ইনফরমেশন গুলো দিতে হবে। অ্যাভয়েড প্রোভাইডিং ইনএকিউরেট ইনফরমেশন, কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। অ্যান্ড অ্যাভয়েড প্রোভাইডিং ইররিলিভেন্ট ইনফরমেশন, যেটা এই স্টাডির সঙ্গে সম্পৃক্ত না সেই সকল ইররিলেভেন্ট তথ্য দিয়ে প্রবলেম স্টেটমেন্ট লেখা যাবে না। তো এই প্রবলেম স্টেটমেন্টকে কখনো কখনো আমরা প্রবলেম স্টেটমেন্ট হিসেবেই লিখতে পারি, কখনো কখনো ইন্ট্রোডাকশন হিসেবে লিখি। ইন্ট্রোডাকশনের আবার দুইটা পার্ট থাকে, ব্যাকগ্রাউন্ড এবং রেশনাল। আমরা যখন কোনো ইন্ট্রোডাকশন লিখবো, এলোমেলো, অনেকেরই অভ্যাস আছে এলোমেলো ভাবে কিছু কথা লিখে রাখে। তা না, আমরা যখন ইন্ট্রোডাকশন লিখবো তখন ওই টপিকটাকে ইন্ট্রোডিউস করব, তারপরে তার গ্লোবাল পার্সপেক্টিভ বর্ণনা করব, তারপরে বাংলাদেশ পার্সপেক্টিভ বর্ণনা করব, তারপরে তার স্টাডি পার্সপেক্টিভ বর্ণনা করব।
কারো কারো কি জয়েন করতে সমস্যা হচ্ছে? ইশরাত আপা কি শুনতে পাচ্ছেন? ইশরাত আপা শুনতে পাচ্ছেন? যারা জয়েন করেছেন তাদের নাম লিখে চ্যাট বক্সে দিয়ে দেন, অ্যাটেন্ডেন্স হিসেবে গণ্য হবে। এরপরে আমরা আসি লিটারেচার রিভিউতে, যে প্রোটোকলের একটা অংশ থাকে লিটারেচার রিভিউ। সেখানে আমরা কেন লিটারেচার রিভিউ করব, লিটারেচার রিভিউ কি, এটা দেখব। লিটারেচার রিভিউ strengthen the researcher to assess approach to research problem and to revise the plan accordingly. Literature review educates the researcher, enhance knowledge, and build confidence, which ultimately contributes towards preparing a good quality research protocol. তাহলে লিটারেচার রিভিউ করলে ওই রিসার্চ অন্যরা কিভাবে করেছে, কি কি সমস্যা থাকে, সেগুলো সম্পর্কে রিসার্চারের আগেই আহ, ধারণা হবে এবং আলটিমেটলি প্রোটোকলটা ভালো হবে। It makes researcher efficient in setting objectives, formulating hypotheses, identifying necessary variables, and conceptualizing theoretical framework for collection, analysis, and interpretation of data. In fact, literature review is the main force which gives birth to good research protocol and thereby good final research report. Reasons for undertaking literature review. কেন আমরা literature review করব? Better knowing and understanding the already existing facts and concepts. Discovering undiscovered area and gaps in the information. Avoiding repetition of a research already done. Finding out research design and methodology used by others. Learning about difficulties and the way to solve those from experience of other researchers. Critically analyzing reported data to find out fallacies, inconsistencies, as well as strengths. Noting the findings of other researchers for comparison with the findings of the research in hand. আমি যে রিসার্চটা করব সেটা অন্যান্যদের স্টাডির সঙ্গে কম্পেয়ার করার জন্যও লিটারেচার রিভিউ প্রয়োজন। কখন লিটারেচার রিভিউ করতে হয়? It starts from selection of the topic, passes through identifying and defining the problem, stating rationale, setting research question, hypothesis, objectives to finally discussion on findings. তাহলে লিটারেচার রিভিউ টপিক সিলেকশনের শুরুতেই দরকার হয়, প্রোটোকল তৈরি করার ক্ষেত্রে লাগে, রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে, ডিসকাশন লেখার ক্ষেত্রে। এটার কোনো ফিক্সড কোনো কিছু নাই যে কখন কতটুকু লিটারেচার রিভিউ করতে হবে। তারপরেও the beginner should allocate time to literature review approximately as follows. Before undertaking research, 60 to 75%. During research, 10 to 20%.
and after data analysis to report writing 20 to 25%. এটা হচ্ছে মোটামুটি একটা দাঁড় করানো হয়েছে অর্থাৎ ম্যাক্সিমাম লিটারেচার রিভিউ স্টাডি শুরুর আগেই করতে হবে। Where to find the necessary literature? কোথায় লিটারেচার পাওয়া যাবে? ভেরিয়াস সোর্সেস ফ্রম ইন্টারনেট, সার্চ ইঞ্জিন, ওয়েবসাইটস। এখন তো ইন্টারনেটে সব লিটারেচার পাওয়া যায়, আগের মতো সমস্যা নাই। এছাড়া লাইব্রেরিতে, বোথ অ্যানালগ এবং ডিজিটাল লাইব্রেরিতে পাওয়া যায়। এক্সপার্টস অন দ্য টপিক অর সাবজেক্ট, তাদের থেকে মতামত নেওয়া যায়। রিলেটেড ফিল্ড ওয়ার্কার্সদের থেকে তথ্য পাওয়া যায়। ফ্রেন্ডস এন্ড কলিগদের থেকেও লিটারেচার পাওয়া যেতে পারে। দেন রিসার্চ কোশ্চেন। আমরা জানি যে রিসার্চ মানেই হচ্ছে সিস্টেমেটিক কালেকশন, অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ ডাটা টু অ্যান্সার এ সার্টেন কোশ্চেন। তো একটা রিসার্চ করার সময় আমরা যে প্রশ্নের উত্তর জানতে চাই সেটাই হচ্ছে রিসার্চ কোশ্চেন। A research always starts with a question. A question need not necessarily be a complicated or difficult one. Generally, research question seeks answer to what, where, when, how, why, and who types of queries. We can set a research question easily by converting the title or general objective into a question. আমরা যদি টাইটেল সিলেক্ট করি তাহলে সেই টাইটেলের আগে যদি অ্যাকশন ভার্ব লাগিয়ে দিই তাহলে সেটা জেনারেল অবজেক্টিভ হয়ে যেতে পারে। Hypothesis is a statement about one or more population. Hypothesis may be defined as an intelligent guess or assumption or conjecture of a researcher regarding the relationship between two or more variables. অর্থাৎ রিসার্চ কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা যদি ইন্টেলিজেন্টলি গেস করা হয় বা অ্যাজাম্পশন করা হয়, সেই ইন্টেলিজেন্ট গেস বা অ্যাজাম্পশনটাই হচ্ছে হাইপোথিসিস। Hypotheses are nothing but the logical assumed answer to the research question under exploration. Hypothesis must be measurable and testable. Formulation of hypothesis দুই রকম হয়, একটা হচ্ছে নাল হাইপোথিসিস যেটা নেগেটিভ স্টেটমেন্ট দেয়, আর একটা অল্টারনেটিভ হাইপোথিসিস। The formulation of null hypothesis and alternative hypothesis is the first step in hypothesis testing. The result may be true or false after testing. এখন আমরা প্রোটোকল লেখার সময় বা থিসিস লেখার সময় রিসার্চ কোশ্চেন অর হাইপোথিসিস অর বোথ দুটোই হবে নাকি যে কোনো একটা হবে? মনে রাখবেন যে কোনো একটা হবে। থিসিস বা রিসার্চ করার সময় ইউজ অনলি ওয়ান, আইদার রিসার্চ কোশ্চেন or hypothesis, never both. Any type of research can be conducted only with research question. Comparative or analytical studies demand hypothesis testing. If a hypothesis is formulated in the study, that must be tested. Then research objective. Objective কি এবং কিভাবে লিখব? Important section which focus on planning of the proposed research. Research objective describe what will be demonstrated, evaluated, compared or tested in the proposed research. Objective is the basis for judging a research protocol and the final research report. Objective should be closely related to the statement of the research problem and should be written as a general objective and specific objectives. General objective সাধারণত একটা হয় আর specific objective হবে several. General objective is a short statement that tells in a summary form what will be done during the study.
usually one for each study, closely related to the topic of the research, and often it is said by putting action verb in the topic. Specific objectives are a smaller, logically correlated part of the general objective. Every research involves several tasks. Statements that inform the task specifically are called specific objectives. অর্থাৎ জেনারেল অবজেক্টিভ অ্যাচিভ করার জন্য আমাদের কিছু কাজ করার প্রয়োজন হয়, সেই কাজগুলাকে স্পেসিফিক্যালি লেখাই হচ্ছে স্পেসিফিক অবজেক্টিভ। These are the tasks to achieve general objectives. Specific objectives should be specified and written in unambiguous action verb like estimate, identify, recommend, record, find, determine, assess, etc. এবং কিছু কিছু অ্যাকশন ভার্ব আমরা অ্যাভয়েড করব স্টাডিতে। Avoid action verb like see, observe, know, understand, etc. Specific objective should be specific, measurable, achievable, and time bound. এরপরে রেশনাল অথবা এটাকে অনেকে জাস্টিফিকেশন অফ স্টাডি, কেন এই স্টাডিটা করব বা করা প্রয়োজন। An important aspect of literature review is to develop rationale. Rationale is concerned with answering the question why this research is needed to be done. Background and rationale constitute the introduction chapter. A number of standard arguments can be used in the development of rationale. Finding the knowledge gap. The other people also think this problem is important. The research involves less time and cost. The study has wider implications. It will enable us to do something better than previous. Implications or benefit of the study. This section focuses on the importance and urgency of the research. It explains the benefits achieved and who will be benefited from the proposed study. This section can convince the protocol approval body. এই ইমপ্লিকেশন, রেশনাল বা বেনিফিট এগুলো দেখে যারা ডিসিশন নিবে রিসার্চটা করা উচিত কিনা তাদেরকে বায়াস করা বা তাদেরকে মোটিভেট করা সম্ভব। Then methodology of the research. মেথোডোলজির শুরুতেই হচ্ছে রিসার্চ ডিজাইন। আমরা আগেই জানি যে রিসার্চ ডিজাইন মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে যদি ইন্টারভেনশন থাকে তাহলে এক্সপেরিমেন্টাল স্টাডি, আর না থাকলে অবজারভেশনাল স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডি আবার সবগুলো এক্সপেরিমেন্টাল স্টাডির যে মেইন ক্রাইটেরিয়া, দ্যাট ইজ কন্ট্রোল গ্রুপ, র্যান্ডমাইজেশন এবং ইন্টারভেনশন, এই তিনটাই যদি থাকে তাহলে সেটা ট্রু এক্সপেরিমেন্টাল স্টাডি, আর তিনটার যে কোনো একটা ল্যাকিং থাকলে কোসি এক্সপেরিমেন্টাল স্টাডি। অবজারভেশনাল স্টাডি আবার এক্সপ্লোরেটরি, ডেসক্রিপটিভ, কম্পারেটিভ অর অ্যানালাইটিক এবং ক্রস সেকশনাল হতে পারে। অ্যানালাইটিক স্টাডি আবার ক্রস সেকশনাল, কম্পারেটিভ, কেস কন্ট্রোল, কোহর্ট, হিস্টোরিক্যাল কোহর্ট এবং ইকোলজিক্যাল এরকম হতে পারে। মেথোডোলজিতে আরো যা যা লিখতে হয়, যেমন স্টাডি প্লেস, মেনশন দ্য প্লেস অর ইনস্টিটিউট হোয়ার দ্য স্টাডি উইল বি কন্ডাক্টেড including catchment area where applicable. Study period, mention the duration of the study including starting and ending date or month and year. Study population, define the study population specifically. মানে কাদের উপর আমি স্টাডি করব, আমার সাবজেক্ট ক্লারিফাই করতে হবে। Sample size, show the calculation of sample size. Data collection tool, mention and attach the data collection tools like কোয়েশ্চেনিয়ার, চেকলিস্ট, কেস রেকর্ড ফর্ম ওর গাইডলাইন, যেটা যার রিসার্চের ক্ষেত্রে প্রযোজ্য সেটা অ্যাটাচ থাকবে প্রোটোকলের সঙ্গে। ডাটা কালেকশন টেকনিক, মেনশন দ্য মেথড অফ ডাটা কালেকশন। এটা হতে পারে ইন্টারভিউ, ক্লিনিক্যাল এক্সামিনেশন, মেজারমেন্ট, ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, ফোকাস গ্রুপ ডিসকাশন। যার রিসার্চে যেটা প্রযোজ্য সেটা সেটা মেনশন করতে হবে।
স্যাম্পলিং টেকনিক। আমি কোন পদ্ধতিতে স্যাম্পলিং করব সেটা ইলাবোরেটলি লেখা থাকবে। ডাটা অ্যানালাইসিস এর একটা প্ল্যান থাকবে। আমি কোন সফটওয়্যার ইউজ করব, কোন ভার্সন। তারপরে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ডাটা কিভাবে সামারাইজ করব এবং কি স্ট্যাটিস্টিক্যাল টেস্ট করব সেগুলো উল্লেখ থাকবে। কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্র্যাটেজি ডেসক্রাইব হাউ কোয়ালিটি অফ দ্য স্টাডি উইল বি এনশিওরড। এথিক্যাল কনসিডারেশনস, ওখানে আমরা এশিওর করব রিগার্ডিং ফিজিক্যাল এন্ড সাইকোলজিক্যাল রিস্ক টু দ্য সাবজেক্ট, কোনো রিস্ক আছে কিনা। কনফিডেন্সিয়ালিটি অফ ডাটা মেইনটেইন করব, সেটার ব্যাপারে বলতে হবে। টেকিং কনসেপ্ট এন্ড পারমিশন হোয়ার অ্যাপ্লিকেবল, and ethical clearance from an ethical committee or institutional review board. Work plan or Gantt chart. It is the work schedule for proposed study. Mention the specific activities in specified time. গ্যান্ট চার্ট পরের ছবিতে দেখাবো। গ্যান্ট চার্টে আমরা কি কি কাজ করব সেটা থাকবে, আরেকদিকে টাইম ডিউরেশন থাকবে। কাজগুলো সাধারণত এইভাবে ভাগ করা হয় যে সিলেকশন অফ টপিক, লিটারেচার রিভিউ, development of research instrument, pre-testing and finalizing, recruitment and training of the research personnel if necessary, then data collection, data checking, editing, coding and entry, data analysis, report writing and dissemination. এখানে একটা ওয়ার্ক প্ল্যান বা গ্যান্ট চার্টের এক্সাম্পল দেওয়া আছে। এদিকে দেখেন অ্যাক্টিভিটিস গুলো এক সাইডে লেখা হয়েছে, আর ডান দিকে রিসার্চের যে টোটাল ডিউরেশন সেটাকে বিভিন্ন স্কয়ারে ভাগ করে কোন ডিউরেশনে কোন কাজ করা হবে সেটাকে ডিমার্কেটেড করা হয়েছে। এই ধরনের একটা চার্টকেই বলে ওয়ার্ক প্ল্যান বা গ্যান্ট চার্ট। দেন ফাইন্যান্সিয়াল এস্টিমেট অর বাজেট। ফাইন্যান্সিয়াল এস্টিমেট বা বাজেট করার সময় কতগুলো কথা মনে রাখতে হবে, যেমন পার্সোনাল কস্ট, ব্যক্তির পিছনে খরচ, সেটা নট মোর দেন 40% অফ দ্য টোটাল কস্ট। টোটাল যে কস্ট তার 40% এর উপরে হতে পারবে না। মেটেরিয়ালস, ইকুইপমেন্টস এন্ড সাপ্লাইজ এ খরচ থাকবে। ফিল্ড এক্সপেন্স অর এক্সপেন্স ফর ডাটা কালেকশন, এখানে ম্যাক্সিমাম খরচ করতে হবে। ট্রাভেল এন্ড অ্যাকোমোডেশন কস্ট, কমিউনিকেশন এক্সপেন্স, ডাটা প্রসেসিং এবং অ্যানালাইসিসে কিছু কস্ট থাকবে। প্রিন্টিং এন্ড রিপ্রোডাকশনের কস্ট থাকবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, অর্থাৎ প্রতিষ্ঠানকেও কিছু টাকা দেওয়া লাগতে পারে, সেটা ইউজুয়ালি 15% অফ দা টোটাল কস্ট। মিসসেলেনিয়াস এক্সপেন্স নট মোর দেন 2.5% অফ দা টোটাল কস্ট। আমরা অনেক সময় মিসসেলেনিয়াসে অনেক বেশি অ্যামাউন্ট লিখে রাখি, সেটা লেখা যাবে না, এটা নট মোর দেন 2.5% অফ দা টোটাল কস্ট। Then citation. The source of a statement or information is to be mentioned in the text or a citation. Commonly used methods, Vancouver method and Harvard method of citation. দুটার যে কোনোটাই ইউজ করা যায়, তবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি থিসিসের জন্য হার্ভার্ড মেথডটাকে প্রেফার করে। আপনারাও যখন থিসিস করবেন হার্ভার্ডটা ইউজ করবেন। এক্সাম্পল অফ ভ্যানকুভার মেথড, যেমন আমি যদি একটা স্টেটমেন্ট কোন জায়গা থেকে নেই যে এডুকেশনাল এনভায়রনমেন্ট অফ ময়মনসিংহ মেডিকেল কলেজ ইজ স্যাটিসফ্যাক্টরি, তো এটার উপরে সুপারস্ক্রিপ্ট দিয়ে 1 লিখে আমি ইন্ডিকেট করব যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। টেক্সটের ভিতরে এভাবে এই যে 1 লিখেছি, এটাকে বলে সাইটেশন। তো এটা হচ্ছে ভ্যানকুভার মেথড। আবার এই জিনিসটাই যদি আমি হার্ভার্ড মেথডে করি, তাহলে লিখবো এডুকেশনাল এনভায়রনমেন্ট অফ এমএমসি স্যাটিসফ্যাক্টরি লিখে ব্র্যাকেটে লেখকের নামের শেষ অংশ, যেমন এখানে যদি নাম মোহাম্মদ কামরুজ্জামান খান হয় তাহলে শুধু শেষ অংশ মানে খান লিখবো, কমা দিয়ে কোন সনে রিসার্চটা হয়েছে বা পাবলিশড হয়েছে, 2020 হয়েছে তাহলে 2020। এভাবে নামের শেষ অংশ এবং ইয়ার লিখে যেটা করা হয় সেটা হচ্ছে হার্ভার্ড মেথড। এটাকে অনেক সময় নেম এন্ড ইয়ার মেথডও বলে।
আর নাম্বার সুপারস্ক্রিপ্ট দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে ভ্যানকুভার মেথড। এটা হলো সাইটেশন অর্থাৎ উদ্ধৃতির নিয়ম। আবার লাস্টে যখন এই উদ্ধৃতিগুলো লিস্ট করব তখন কি হয় দেখি, এ রেফারেন্স ইজ নেসেসারি হোয়েন ওয়ান মেড লিটারেচার রিভিউ, it should be written in separate heading. Every text citation should be listed as reference. There are two popular system, Vancouver system and Harvard system. Citation আমরা যেভাবে করব, রেফারেন্সের লিস্ট সেই পদ্ধতিতেই করতে হবে। দুইটা দুই ভাবে করা যাবে না, একই রকম ভাবে করতে হবে। ভ্যানকুভার মেথডে কিভাবে রেফারেন্স করি? পপুলারলি and commonly used in medical journals all over the world, not preferred in thesis or dissertation. Numerical sequence is used in this system. Here references are numbered consecutively in order in which they first mentioned in the text. যে সংখ্যাটা আগে আসবে, যে নামটা আগে আসবে উদ্ধৃতিতে সেটাই আগে হবে। যেমন এখানে লিস্ট গুলো হবে এরকম, আহ, নামের শেষ অংশ, তারপরে নামের বাকি অংশের সংক্ষিপ্ত অক্ষর, সবার নাম লেখা হলে ফুল স্টপ, তারপরে টাইটেলটা হবে, তারপরে জার্নালের নাম ইটালিক অক্ষরে হবে, কমা দিয়ে সন, সেমিকোলন দিয়ে ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার, কোলন দিয়ে পৃষ্ঠা নাম্বার। এগুলো আপনাদের কিন্তু লাগবে, এভাবেই শিখতে হবে। হ্যাঁ, তারপর আরেকটা আছে যেমন জান্নাতুল ফেরদৌস, তাহলে ফেরদৌস যে, হ্যাঁ, ফারজানা মনিকা, মনিকা এম, তারপর হেলথ স্ট্যাটাস অফ গার্মেন্টস ওয়ার্কার, ইন্ডিয়ান হেলথ জার্নাল 2019, কোলন দিয়ে ভলিউম নাম্বার, ইস্যু নাম্বার, পৃষ্ঠা নাম্বার। এইভাবে রেফারেন্সিং করা হয় ভ্যানকুভার মেথডে। হার্ভার্ড মেথডটা কি? দিস সিস্টেম ইজ অলসো কল্ড নেম এন্ড ইয়ার ফরম্যাট। Though there is no uniform guideline, most universities follow Harvard system in writing thesis or dissertation. In this system, the text citation contains at least two pieces of information: author and year of publication. Here references listed alphabetically without numbering. আগে যেরকম 1 2 3 নাম্বার করে লেখা হয়েছে, এখানে অ্যারেঞ্জমেন্টটা হবে অ্যালফাবেটিক্যালি। এখানে হার্ভার্ড সিস্টেমের উদাহরণ দেওয়া আছে। এখানে নামের শেষ অংশের পরে কমা, তারপরে বাকি অংশের পরে ফুল স্টপ, তারপরে সনটা ব্রেকেটে দেয়, কেউ ব্রেকেট ছাড়াও দেয়, তারপরে টাইটেল, তারপরে জার্নালের নাম, তারপরে ভলিউম, ইস্যু, পৃষ্ঠা। এখানে সনটা নামের পরপরই আসবে এবং নামটা লেখার পদ্ধতি এবং অ্যারেঞ্জমেন্ট হবে অ্যালফাবেটিক্যালি, যে অক্ষরটা আগে সেই অক্ষর আগে, তারপরের অক্ষর পরে, এইভাবে টোটাল অ্যারেঞ্জমেন্টটা হবে। তো এখানে দেওয়া আছে কিভাবে আমরা আহ কি বলে যে ভ্যানকুভার মেথডে, হার্ভার্ড মেথডে কিভাবে করব। এখানে একটা ভুল আছে, এখানে এই সনটা এখানে আসবে, আমি এখনই কারেক্ট করে দিই। অর্থাৎ তাহলে এভাবে আমরা আহ, যে সাইটেশন গুলো ভিতরে দিব সেটা হার্ভার্ড মেথডে অ্যালফাবেটিক্যালি সাজিয়ে লিস্ট করব, এটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স লেখার সময় দেখবেন যে এটা ইম্পর্টেন্ট, সবাই খেয়াল করেন যে অনেক ক্ষেত্রে যখন অনেক বেশি লেখক হয়, লাস্টে আমরা 2 3টা নাম লিখে তারপর লিখি এট অল। এট অল এটা একটা ল্যাটিন ফ্রেজ, ইট ইজ অ্যান এব্রিভিয়েশন ফর এট এলিয়া। এট অল মানে আসলে এট এলিয়া, এটা বোঝায় এন্ড আদার্স। তো দুই একজনের নাম লিখলাম এবং আরো অনেকে, সেটাকে এন্ড আদার্সটা এট এলিয়া বা এট অল হিসেবে লেখা। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে বা আসে অনেক সময়, এটা মনে রাখবে। থিসিস পরীক্ষায় জিজ্ঞেস করা হয় যে এট অল মানে কি? এট অল হলো ল্যাটিন ফ্রেজ এট এলিয়া, যেটার মিনিং হচ্ছে এন্ড আদার্স। তো আজকের ক্লাস এইটুকুই। আমার সময় আছে আর 1 মিনিট। কারো কিছু বলার আছে কিনা?
হ্যালো, কেউ কি শুনতে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার পরীক্ষা সংক্রান্ত কিছু বলেন স্যার। ওই যে কোথায় পরীক্ষা স্যার আমাদের সিট টিট পড়তে পারে স্যার, যে তারপরে তো স্টুডেন্ট এখন তো